আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালোবাসা ছেঁড়া গল্পের লাস্ট পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। দেখলে পাখি, তোমার বাবা কুত্তা পচা আমাদের এভাবে রেখেই চলে গেল। এবার বাবা আসলে আর কথা বলবা না। মায়ের কোলে ছোট্ট মেয়েটা তার গোলাপি জিহ্বা নাড়িয়ে যেন মাকে সম্মতি জানালো। তার ছোট ছোট হাতে মায়ের আঙুল ধরে রেখেছে। পিয়া তো নিজের মেয়ের দিক থেকে চোখ সরাতেই পারছে না। ছোট্ট ছোট্ট চোখে কি সুন্দর করে তাকিয়ে আছে, বারবার চোখের পলক ফেলা, জিহ্বা নাড়ানো, হাত দিয়ে আঙুল আঁকড়ে ধরা পিয়ার মাতৃত্বতাকে প্রশান্তি ভরিয়ে দিচ্ছে। এইটুকু আগেই পিয়াসকে নিয়ে মেয়ের কাছে যা অভিযোগ করেছিল সব যেন ভুলে যাচ্ছে। তার জ্ঞান ফিরতে একটু সময়ের জন্য পিয়াসকে দেখছিল। সবার আগে এসে তার মেয়ের কপালে চুমু দেয়। যদিও তখন অসুস্থতার রেশ কাটেনি, পিয়া কিছু অনুভব করতে পারেনি। তারপর পিয়াস কোনো কথা না ছাড়াই হন করে চলে গিয়েছে। বিনা বাক্যে এভাবে চলে যাওয়ায় পিয়া খুব কষ্ট পেয়েছে। তখনও সে জানতো না পিয়াস তাকে এভাবে হুট করে চলে যাওয়ার কারণটা। পরে অবশ্যই জানতে পেরেছিল, তবে এখনও তার অভিযোগ কমেনি। ডোনারদের আসতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। কারণ হিসেবে তারা জানায় রাস্তায় অসহায় জ্যামের কারণে। ডোনারের মধ্যে একজন ছিল দিয়ানের বন্ধু সুমন, অপরজনকে অনলাইনে যোগাযোগ করে পেয়েছে। তারা আসলে ডক্টররা রক্তের ডোনার ব্যবস্থা করেন। তৎক্ষণাৎ পিয়াস চুপচাপ বসেছিল। এদিকে তার ওয়াইফই অসুস্থ, অন্যদিকে হেডকোয়ার্টার থেকে তাকে ডাকা হয়েছে। পিয়াস তার মেয়েকে কোলে নেয়। সন্তানকে আগে বাবার কোলে দেওয়া উচিত। পিয়াস মাথায় হাত বুলিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু আমার পিয়া। কিছুই হবে না পিয়া, ডোনারে তো চলছেই, দেখবি সব ঠিক হয়ে গিয়েছে। পিয়াসের চোখ ছলছল করে ওঠে। সে আলতো হাতে নিজের মেয়েকে কুলে তুলে নেয়। সদ্য ভূমিষ্ঠ কন্যা এখনও পৃথিবীর আলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি, তাই তো বারবার চোখের পলক ফেলছিল। পিয়াস মেয়েটিকে এমনভাবে কুলে নেয়, মেয়েটি তার পুরো হাতের মাঝে যেন হারিয়ে যায়। সে মেয়েকে কুলে নিয়ে বসে থাকে। এর মাঝেই পিয়া চিৎকার শুরু হয়। অপরদিকে পিয়াস কাছে এসে একের পর এক কল আসছিল। পিয়াকে অনেকক্ষণ পর নর্মাল কেবিনে শিফট করা হয়েছে। আপাতত সে ঠিকঠাক আছে। তার জ্ঞান ফিরলেই বেবিকে নিয়ে খাইয়ে আসবে। তারপরে পিয়াস কেবিনে প্রবেশ করে বেবি তখন খাবার পেয়ে ঘুমাচ্ছিল। পিয়া এখনও ক্লান্ত। সে নিভু চোখে তাকায়। আবার হাতের বাঁধনে মেয়ের পরম শান্তি ঘুমাচ্ছে। পিয়াস এগিয়ে গিয়ে বেডে বসে কিছুক্ষণ পিয়ার দিকে তাকিয়ে থাকে। মন ভরে তার সন্তানকে মা দেখে যায়। গালে হাত রেখে ঘুম এগিয়ে যায় স্ত্রীর কপালে আর শুকনো ঠোঁট দিয়ে ঠোঁট ছোঁয়ায়। তারপর মুখ নামিয়ে ঘুমন্ত কুলে মেয়েকে ঠোঁট ছোঁয়ায়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, পাপা উইল কাম সুন, মাই বেবি ফার্স্ট ওয়েট পাপা, ওকে। আর কোনো দিকে সে তাকায় না। পিয়ার দিকেও আর একবার তাকায় না। সুজা নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। পিয়া যতক্ষণে বুঝতে পারে ততক্ষণে পিয়াস কেবিন থেকে বেরিয়ে গিয়েছে। মাঝে পেরিয়ে গিয়েছে দুদিন। এই দুদিনে পিয়াসের সাথে পিয়ার তেমন যোগাযোগ হয়নি। কোনো এক কারণবশত পিয়াস অনেক ব্যস্ত। তাকে আর বেবিকে বাসায় নিয়ে আসা হয়েছে। পিয়া এখনও মোটামুটি সুস্থ। সে এখন বাবার বাসায় এসেছে। এখানে মাসখানিক থাকবে। আর তার মাকে কোলে নিয়ে বারিন্দায় রোদের নিচে বসে আছে। সকালে প্রথম রোদটা নাকি বাচ্চাদের জন্য অনেক উপকারী, এতে নাকি প্রচুর ভিটামিন ডি থাকে। এসব বলে মা তাকে বাবু নিয়ে বারিন্দায় বসিয়ে দিয়েছে। তখনই তো আসে সেখানে, হাতে একটা প্লেট। সেখানে, নে আপু, আমি বানিয়েছি, খেয়ে দেখ। তুই তাহলে বাবুকে কোলে নিয়ে আমি খাইতে দেই। আমার ভয় লাগে, ছোট্ট বাচ্চা যদি আবার পড়ে যায়। পিয়া হেসে ফেলে। এই কয়েকে ভয় এক সময় তো পেতেই হবে। তবে নিজের সন্তান হওয়ার পর সেই ভয় কেটে গিয়েছে। সে বেবিকে গুছিয়ে তোবার কোলে তুলে দেয়। এখন এমন না করলেও চলবে না। আমি তো জানতাম মায়ের থেকে মাসির দরদই বেশি হয়, তোর দরদ এত কম কেন? তুই দুপা ভাঁজ কর, বাবুকে সুন্দর করে কুলে রাখ। বোনের দিকে তাকিয়ে বলে, আমি আর কতটুকু বাই করতে পারবো। দুদিন পরই আমাকে চলে যেতে হবে। এক্সাম ডেট পড়ে গিয়েছে। পুচকির সাথে বেশি সময় কাটাতেই পারবো না। আহারে, তোকে একটা কথা জানিয়ে দিতেই হবে। তোকে ফলো করা ছেলেটি আর কেউ নয়, সে শ্যাম। আর সেদিন তুই যার বাসায় গিয়েছিলি সেটা শ্যামের বাসা। আর মেয়েটাও শ্যামের বোন দিয়া। তোবা চমকে উঠে তাকায়। সে কখনো আশা করেনি সেই ছেলেটাই শ্যাম হবে। সে এখনও শ্যামকে ভুলেনি, তবে মনে রাখার চেষ্টাও করেনি। আজ এতদিন পর আবার শ্যামের নাম শুনে সে চমকে উঠে। তুই কিভাবে জানলি? আমি তো তোর ভাইয়ার সাথে কথা বলেছিলাম, উনি খোঁজখবর নিয়েছেন। তাছাড়া তুই যখন বললি দিয়ার হাতের সেই কাটা অংশটা, তখনই সন্দেহ হয়েছিল। কারণ সেই দিন দিয়ার হাতে অনেকটা অংশ জুড়ে ব্যান্ডেজ করা ছিল। আঘাতটা সেই সময় পেয়েছিল মেয়েটা। তুয়া চুপ করে বসে থাকে। পুরনো স্মৃতি আবারও মাথার চারা দিয়ে উঠে বসে। সে মাথা তুলে বোনের দিকে তাকিয়ে বলে, এখন আমার কি করা উচিত আপু? পিয়া দম ফেলে বলে, দেখ তুবা, তুই যথেষ্ট বড় হয়েছিস, বাস্তবতা বুঝতে শিখেছিস। তোর সিদ্ধান্ত এখন তোরই নেওয়া উচিত।
তুই ভেবে নি তুই কি করবি। আব্বু আম্মুকে সামলানোর দায়িত্ব আমার, আমি আছি তোর পাশে। দেখতে দেখতে মাস তিনেকের মতো সময় পার হয়ে গিয়েছে। ইরা ইমনের ফাইনাল এক্সাম শুরু। সকাল সকাল পিয়া এসে বাসায় নিয়ে হাজির হয় বউ আর শালাবাবুকে সাথে নিয়ে কেন্দ্র করে পৌঁছাতে। তারা তৈরি হয়ে মায়ের থেকে দোয়া নিতেই চলে যায় নিচে। গিয়ে অবাক হয় পিয়াকে সেখানে উপস্থিত দেখে। পরীক্ষা এখনো বেশ সময় বাকি, প্রথম পরীক্ষা বলে আগে বেরিয়েছে তারা। ইরান তো বেবিকে দেখেই তার হাতের ফাইল হাতে রেখেই বেবিকে কোলে তুলে নেয়। ওরে আমার পুচকিটা, আমাকে চিনিস তুই? আমি তোর ফুপি লাগে, একমাত্র ফুপি। তোর আম্মুকে বললাম একেবারে চলে আসতে, আসলো না তোকেই নিয়ে। আমি কিন্তু খুব অভিমান করেছি। বেবিকে গলার সাথে মিশিয়ে সে অভিযোগ করে বসে। পিয়া বলে ওঠে, ইরান তোমার না এক্সাম, বাবুকে দাও আমার কাছে, পরীক্ষা চিন্তা করো, মনে মনে আল্লাহর নাম নাও। আজ বাংলা এক্সাম, অত প্যারা নেই। ইমন তখন বেবি কুলে নিয়ে নিঃশব্দে দুষ্টমি করছিল। আর চাচ্চুর কোলে গিয়েও বেবি মারি দেখিয়ে ঠোঁট এলিয়ে দেয়। হাত নাড়িয়ে চাচ্চুর মুখে আঁচড় দিতে চায়। হঠাৎই সে ইমনের পেটে পা ঠেকিয়ে সামনে এগিয়ে আসে, ফলে বেবির মুখ গিয়ে লাগে ইমনের গালে। চাচ্চুর গালে নিজের লাল মিশ্রিত চুমু দিয়ে বাবু হেসে ওঠে। ইরান তো তা দেখে বলে ওঠে, আমি মানি না, পুচকি ওকে চুমু দিয়েছে। আজকে আমার পরীক্ষা ভালো হবে, আমাকে দেয়নি, আমারও লাগবে বলে সে কারাকারি শুরু করে দেয়। তার কাণ্ড দেখে পিয়া হেসে ফুস করে দম ছাড়ে। এই মেয়ে যে বিবাহিত, তাকে সে ভুলে গিয়েছে। দুদিন পর স্বামীর ঘরে গেলেও নিজের 2 বাচ্চার মা হয়ে যাবে। সেখানে এখনও বাচ্চাদের সাথে বাচ্চামো করে বেড়াচ্ছে। পরীক্ষা শেষে দিয়ান আর দিয়া সবাই বাসায় ফিরে আসে। পিয়ার মাঝি এই বাসায় চলে আসলেও কিছুদিন হলো আবার বাবার বাড়িও গিয়েছে। নওশান বেগম বাথরুমের ফ্লোরে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন, তাই সুমাইয়া বেগম পিয়াকে যেতে বলেছিল। পিয়া সোজা নিজের রুমে চলে আসে। মেয়ে এক্ষণে ঘুমিয়ে গিয়েছে। মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে পিয়াও পাশে শুয়ে থাকে। ঘুমে চোখটা লেগে আসতে নিলেই তার ফোন বেজে ওঠে। ফোনের আওয়াজে মেয়েটা চমকে উঠেছে। মাথার কাছে ফোন দিল বিদায়, সে কান্না করে ওঠে। পিয়া দ্রুত খেতে গিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে একটা ঘুমন্ত কণ্ঠ ভেসে আসে, আমার আয়রা পাখি কি করছে? কান্না করছে আর খাচ্ছে? কি কাঁদবে না কেন? পিয়া তুমি বকছো মেয়েটাকে? সে সাধ্য আমার আছে, ঘুমাচ্ছিল সে। আপনার ফোনের আওয়াজে চমকে উঠে কান্না জুড়ে দিয়েছে। তাহলে আমার ফোন সর্বদা সাইলেন্ট রাখবে, আমার মেয়ে যাতে কোনো সমস্যা না হয়। পরে তো আপনি ফোনে না পেলে আমার ওপর চিৎকার শুরু করবেন। থাক, দূরে থেকে এত ভাবতে হবে না। আসছেন কবে? দেখি সময় পেলে চট করে এসে যাব। তুমি কাজ করো, আমাদের বাড়িতেই চলে আসো। বারবার শ্বশুর বাড়ি যেতে আমার লজ্জা লাগে। মান সম্মানের একটা বিষয় আছে তো। আপনাদের বাড়িতেই আছি এখন। আম্মু প্রায় সুস্থ, কয়েকদিনের মাঝে চলে আসবো। আর লজ্জায় অভিনয় করতে হবে না। পিয়া শেষে ফেলে। সেই দিন তাকে জরুরি ভিত্তিই চলে যেতে হয় কিছু জরুরি ফাইলের জন্য, যা তার কাছেই ছিল। নতুন করে কেস রিপোর্ট করার ফাইলগুলো অনেক প্রয়োজন ছিল। অন্যদিকে তার ছুটির সময় শেষ হয়ে এসেছিল, তাই আর ঝামেলা না বাড়িয়ে সে চলে যায়। তার স্ত্রী সন্তান যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ তার কোনো সমস্যা নেই। পরিবারের বাহিরে তার পরিচিত হলে সে দেশের সেবায় নিয়োজিত একজন সৈনিক, তাই তো তাকে দেশের সেবাও করতে হবে। আয়রান তৎক্ষণে ঘুম ভেঙে গিয়েছে। সে চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে। পিয়া হেসে বলে, নিন দুটো করে কথা বলুন তো মেয়ের সাথে। কেমন বড় বড় করে চোখ নিয়ে তাকিয়ে আছে আপনার মেয়ে। ফোনটা বেবির কানে অল্প দূরত্ব রাখে যাতে পাপার কথা তার কানে পৌঁছায়। পিয়াস আগ্রহী ভরায় বলে ওঠে, আমার আম্মু, আমার আয়রা সোনা কেমন আছো? পাপাকে মিস করছো? আমার সোনা আম্মু, পাপা জলদি চলে আসবে, তখন আমার মাম্মামকে একদম বুকের ভিতরে ঢুকিয়ে রাখবো। অদ্ভুতভাবে বাবার কথা শোনা মাত্র আয়রা খাওয়া থেমে যায়। কণ্ঠ শুনে সে চোখ এদিক সেদিকে ঘুরে গুজে বেড়ায়। 3টি মাসের বাবার আর ছোঁয়া পায়নি সে। পিয়াস বড্ড খারাপ লাগে। সে খুব ইমোশনাল হয়ে যায়। সকল পুরুষরা বোধ হয় এই একটা জায়গাতেই এসে নিজের খেয়েই হারিয়ে ফেলে। সন্তানের সামনে তারা একজন আদর্শ বাবা বর্তিত আর কিছুই না। দেখতে দেখতে দিন পেরিয়ে যায় মাস, মাস পেরিয়ে বছর। আয়রা এখন 1 বছরের 1 মাসে পা দিয়েছে। মেয়েটা বড্ড দুষ্ট হয়েছে, সারাক্ষণ চাচুর সাথে দুষ্টামি করে। আর ইমনও মেয়েটাকে মাথায় রেখে রাখে। ইরানের পরীক্ষার ফলাফল পরিতাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। সেদিন মেয়েটা সে কি কান্না। সেদিন পিয়াস উপস্থিত ছিল। বড় ভাইকে জড়িয়ে ধরে কাঁদলেও ইমনকে জড়িয়ে ধরে বেশি কেঁদেছিল মেয়েটা। ছোট থেকে একসাথে বড় হয়েছিল বলে কথা। ইমনও সেই কান্না, বোনকে বুকে জড়িয়ে ফুপিয়ে কাঁদছিল।
এখনও ইরার বাসায় আসলে ইমনকে সেটা নিয়ে খেপায়। এখন ইমন চাইলেও তা অস্বীকার করতে পারে না, ফলে দুই ভাই বোনের মাঝে ঝগড়া লেগে যায়। আয়রা এখন হাঁটা শিখেছে, গুটি গুটি পায়ে সে এক রুম থেকে অপর রুমে ঘুরে বেড়ায়। আর খাবারের সময় তো কথাই নেই, মায়ের হাতে খাবারের বাটি দেখলে ছোট ছোট পায়ে দৌড়ে চাচ্চু দাদুর রুমে লুকাবে, জোর করে ধরে এনে বসিয়ে তাকে খাওয়াতে হবে। আয়রা হওয়ার কথা থেকে পিয়ার মানসিকভাবে সমস্যা দেখা দিয়েছিল। রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় সারাদিন খিটখিটে মেজাজে থাকতো। তার সাথে রাতে ইরান থাকতো। বেবির কান্নায় ইরানের ঘুম ভাঙলে তখন ইরান রাখার চেষ্টা করত, কিন্তু অধিক সময়ই পিয়াকে সব সামলাতে হতো। রান্নার ব্যাপারটা সুমাইয়া বেগম অনেক সাহায্য করতেন। তারপরেও এমন পরিস্থিতিতে স্বামীকে পাশে না পেয়ে পিয়া খিটখিটে মেজাজ হয়ে যায়। মাঝে 3 সপ্তাহখানিক ছুটিতে এসেছিলেন। সেই পুরো সপ্তাহ মেয়েকে সময় দিয়েছেন। মেয়েকে ঘুম পাড়ানো, কাপড় চেঞ্জ সবই নিজের হাতে করেছে। খুব খাওয়া দাওয়ার কাজটাও পিয়ার সাথেই ছিল। তারপর যেদিন পিয়াসে যাওয়ার সময় হয় সেদিন আয়রা কি কান্না! বাবুর বুকে শুয়ে ফুপু কান্না করছে। কুল থেকে নামাতে গেলে অঝরে কান্না। অবশেষে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলে তারপর পিয়াস চলে গিয়েছিল। 7 মাসের আয়রাও বুঝে গিয়েছিল তার পাপা চলে যাচ্ছে, তাই তো ছাড়তে চাচ্ছিল না। ইমনের চেহারার মাঝে পিয়াসের চেহারাটা অনেক ছাপ আছে। মুখের গড়ন কিছুটা বড় ভাইয়ের মতোই। অবশ্যই তার শ্বশুরমশাইয়ের মতো হয়েছে 2 ছেলে। দুজনের চেহারাই বাবার মুখের ছাপ পাওয়া যায়। তাই তো আয়রা বেশিরভাগ তার চাচুর কাছেই থাকে। পিয়া নিজের ঘরে যাওয়ার সময় ড্রয়িং রুমে আয়রা আর তার চাচুর কথায় শুনতে পায়। বলো চাচু, দাদা, উফ বলো চাচা, দাদা ভাই, হয়নি রে, আচ্ছা বল বাবা, আদু আদু বাবা ডাকে। হ্যাঁ এই দাদা বাবু এসব আর ছাড়াই কিছুই পারে না। আমার কুল থেকে দাদাকে খুঁজে না, বাবা মা তো ডাকতে পারে না। পচা মেয়ে। আয়রা ঠোঁট এলিয়ে দেয়। তার হাসির মুখ দেখে ইমনও হেসে ফেলে। আয়রাকে কুলে তুলে নিয়ে নিজের বুকেই বসিয়ে নিজেই সোফায় বসে পড়ে। এই মিষ্টি হাসিটা দিয়ে তার আর মনটা কেড়ে নিয়েছে সুন্দরী। পাপার সাথে কথা বলবে? দাঁড়াও কল দিয়ে তোমার পাপাকে দেই, দেখি কি করছে উনি। এক হাতে আয়রাকে ধরে রাখে, অপর হাতে পিয়াসকে কল করতে যায়। আর আয়রার চাচুর বুকের ওপর হাত দিয়ে থামা দিয়ে লাফাচ্ছে। ইমন ভাইকে কল দিয়ে প্রথমবার রিসিভ হয় না। ইমন ভিডিও কল অন করে নিজের দিকে ঘুরিয়ে বলে, দেখো তো ভাইয়া, কাদের দেখতে পাচ্ছ? স্ক্রিনে বাবার ছবি দেখে আয়রা চোখ বড় করে তাকিয়ে আছে। প্রতিবারই এমন ভিডিও কল আয়রার অবাক হয়, তাকিয়ে থাকে। তবে ভিডিও কল করলে বাবার কণ্ঠ শুনলে সে খুশিতে লাফিয়ে ওঠে। নিজের কণ্ঠে কথা বলতে থাকে, ফোন কেড়ে নিয়ে বসে থাকে। আর পিয়াস সাহেবও সে কি ধৈর্য, যতক্ষণ মেয়ের কাছে ফোন থাকবে কত শত কথা বলবে। আর তার মেয়ে বাবা মেয়ে, অথচ এই পিচি এখনও মুখের বুলি ফুটে নেই। পিয়া দুপুরের খাবার বানানোর জন্য রান্নাঘরে এসেছিল, তখনই তার ফোনে ইরানের কল আসে। পিয়া হেসে রিসিভ করতে ওপাশ থেকে ইরানের কাঁদো কাঁদো কণ্ঠস্বর শোনা যায়। কি হয়েছে আমার ননদিনী? ভাবি, মাছের ঝোল কিভাবে রান্না করে? আমি অনেকটা ঝোলের মাঝে মাছ দিয়ে মাছের ঝোল করেছিলাম, সেটা দেখে তোমার ভাইয়া আমাকে বকেছে। পাশ থেকে দিয়ান ফোন কেড়ে নিয়ে বলে, তোর কাছে বিচার দিচ্ছে। কি করছে জানিস? মাছ ভাজতে গিয়ে পুড়ে ফেলেছে, তারপর সেই পুরা মাছ ভাজি দিয়ে আবার ঝোল করেছে। আম্মু নিষেধ করেছিল করতে, আম্মুকে না জানিয়েই গিয়েছে এসব করতে। এখন বল রাগ করবো না আমি কি করব? পিয়া হেসে ফেলে, হেসে বলে, ভাইয়া বকিও না, একটু বুঝিয়ে দাও। তা তোমার খাবে কি এখন? বাড়ি থেকে আনিয়ে দেব, তাছাড়া তো আর উপায় নেই। ফোন কেটে দিলে ইনার রাত দেখিয়ে বলে, আমি বিচার দিচ্ছিলাম। ফোন কেড়ে নিলেন কেন আপনি? যাতে তুমি বিচার না দিতে পারো তাই। ইরান অবাক হয়ে কোমরে হাত দিয়েই বলে, এই কথা? এত বড় অবিচার, তাও আবার আমার সাথে। আজ আমার একদিন আর আপনার কতদিন লাগবো দেখে নেব। কি করবে? রাগ করলে গাল ফুলানো ছাড়া আর কি বা করতে পারো? আবারও ইন্টারেস্ট কি? ঠিক আছে, আমি কালকে বাবার বাড়ি চলে যাব, থাকবো না আর এখানে। অন্যায় মুখ ঢুকিয়ে নাকি কান্নার অভিনয় করতে সেজ পারে। রোমের দিকে এগাতে নিলেই দিয়ান পিছন থেকে ইরানকে আটকে ধরে বলে, আহারে বাচ্চা বউ আমার, আর বকবো না বলছি তো। সবসময় গুছিয়ে রাগ করলে মা ভাইয়ের কাছে বিচার দিতে, সেখানে তুমি পিয়াকে বিচার দিলে কেন? ইরান নাক টেনে বলে, ভাবি বলেছিল আপনি কিছু বললে বিচার দিতে, তাহলে আমার হয়ে আপনাকে বকে দিবে। হা হা হা, পিয়া আমাকে বকবে? আর সে সাহস আছে নাকি ওর? আপনি কিন্তু এখন অতিরিক্ত করে ফেলছেন। আচ্ছা বাবা সরি, এখন কি করলে আমার ম্যাডামের রাগ কমবে? সাথে সাথেই ইরানের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে মিসকে হেসে উত্তর দেয়, কানে ধরলে
10 বার উঠবস করতে হবে। দিয়ানের মাথায় সে বাস পড়ে। সে হতভম্ব হয়ে তাকিয়ে বলে, লাইক সিরিয়াসলি এখন আমি কানে ধরে উঠবস করব? তুমি জানো তুমি কি বলছো? ইরান জিদ দেখিয়ে বলে, আমি বলছি না কানে ধরতে। ভুলে গিয়েছেন কলেজে কিভাবে কান ধরিয়ে রাখতেন আমাকে? প্রাইভেটেও বকেছেন, আর বাসায় তো ভার্সিটি পড়ার জন্য হাতে তালুতে চটা চটা বাড়ি দেন। এসব ভুলে গিয়েছেন, তাই বলে তুমি আমায় কানে ধরাবে? দেখো পাখি, আম্মু যখন তখন রান্নাঘরে চলে আসতে পারে, তখন মায়ের সামনে আমার প্র্যাকটিস শেষ হয়ে যাবে। আপনার আবার প্র্যাকটিস আছে নাকি? সেই দিনও না মায়ের হাতের কানমোলা খেলেন। এত বড় বদনাম। বেড়া মানুষ হয়ে বইয়ের সামনে মায়ের হাতে কানমোলা খেতে লাগলো। তবে রে দুষ্ট মেয়ে, আমাকে রে দুষ্ট মেয়ে। ইরান খিলখিলিয়ে হেসেও যায়। হাসতে হাসতে সে ঘাট জোরে দৌড়ে পালাতে থাকে। দিয়ানও তার পিছু পিছু দৌড়ে তাকে ধরে ফেলে। ধরার পর ইরান আর হাসতে থাকে। দিয়ান মুগ্ধ দৃষ্টিতে তার বাচ্চা বইয়ের হাসির দিকে তাকিয়ে থাকে। এই বাড়িতে আসার পর থেকে ইরানের জন্য অনেক কষ্ট হয়ে যায়। তার মা ঘরত বসে সব সময় গুছিয়ে রাখতেন, আর ইরানকে সেদিকে ছিল বড্ড অগোছালো। মা প্রতিবার তাকে বলতো এটা সেটা গুছিয়ে রাখতে। অগোছালো স্বভাবের ইরানের জন্য এসবই মেনে চলা অনেক কষ্টকর হয়ে পড়েছিল। বেচারি এসব টুকটাক কাজকেও কঠিন মনে করে। সারাদিন এসব টুকটাক কাজ করে ক্লান্ত হয়ে পড়ে থাকে। আর দিয়ান আসতেই বকবক করে বলে সব। দিয়ান প্রথম ভয় পেয়েছিল এসব নিয়ে, আর মা বউয়ের মাঝে কোনো সমস্যা হয় নাকি। তবে মায়ের সাথে কথা বলতেই তিনি বলেছেন, তুই তো ভাবছিস তোর বউকে কেন আমি এসব কাজ করাচ্ছি। শোন দিয়ান, মেয়ে তো মানুষ, ঘরের কাজ করতেই হবে। এভাবে অল্প থেকে শিখে উঠুক। দুদিন পর দেখবি নিজে থেকে সম্পূর্ণ সংসারের দায়িত্ব নিয়ে বসে আছে। মায়ের কথায় দিয়া একটু স্বস্তির পেল। তারপর থেকে ইরান মন খারাপ করলেও তার মন খারাপ রক্ষা করতে কিছু ভালো কথা বললেই হতো। মাঝে মাঝে মায়ের নামে অভিযোগ করে বসলে দিয়ান অনেক কষ্টতে সামলাতো। এই একটা জায়গা এসে ছেলে মেয়ে মা ভয়ের জানলে যাকে আটকে পড়ে যায়। যদিও ধীরে ধীরে ইরান এসব এসে কমে গিয়েছে। সে বুঝতে শিখেছে এখন ঘরের সাধারণ কাজকর্ম নিজেই করে ফেলে। রান্না পারে না বলে দিয়ানের মা সব রান্না করেন। আজকে সে মাছের ঝোল করবে বলে জেদ ধরেছিল, তারপর যা হওয়ার তাই হয়েছে। মাছ পুড়ে গিয়েছে। সেই পোড়া মাছের ঝোল দেখে খাওয়ার শখ মিটে গিয়েছে। এখন বাইরের খাবার ভরসা। ভার্সিটির এরিয়ার পেরিয়ে পিছনের দিকে কেউ বসে খোলা আকাশের দিকে তাকিয়ে করুণ সুরে গান গেয়ে যাচ্ছে। অপেক্ষা দিনের কষ্টে, কারো আসার অপেক্ষার পথ চেয়ে বসে আছে শ্যাম। ছোট্ট একটা দিঘির বসে খোলা জায়গায় বসে আছে সে। দিয়া তাকে এখানে অপেক্ষা করতে বলেছে। আজ নাকি তুবা আসবে সরাসরি তার সাথে দেখা করতে। তারই আশায় সে পথ চেয়ে বসে আছে। বসে থাকতে থাকতে সে গুনগুন করে গান ধরছে। এই গানের মাধ্যমে যেন নিজের ভিতরে সকল ভাব প্রকাশ করতে যাচ্ছে সে। হঠাৎই অনুভব করে একজোড়া পা তার দিকে এগিয়ে আসছে। শ্যাম মাথা তুলে সামনের দিকে তাকাতেই থমকে যায়। সাদা পাড় নীল শাড়ি পরে একটা মেয়ে তার দিকে এগিয়ে আসছে। বাতাসে তার খোলা চুল ভাসছে। কাজ সমান খোলা চুল তোবাকে অপূরব সুন্দরীর অধিকারী লাগছে। শ্যামের চোখ ফেরানোর দায় হয়ে পড়েছে। তোবা এগিয়ে এসে সোজা শ্যামের সামনে দাঁড়ায়। শ্যামের দৃষ্টি খেয়াল করে সামনে তড়িয়ে বাজিয়ে মেয়ে বলে ওঠে, এক্সকিউজ মি। শ্যাম হকচুকো খেয়ে উঠে দাঁড়ায়। গলা খাকির দিয়ে বলে ওঠে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। অনেকদিন পর বুঝি? গত সপ্তাহেও তো তুমি আমার পিছু নিয়েছিলে। তুমি সবটা জানতে, গুরুত্ব জানতে না, পরে বুঝে গিয়েছি। কেন এমন করছ? তোমার একটু দেখার জন্য। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, প্রমিস। শুধু তোমায় একটু দেখার জন্য আমি পিছনে নিতাম। এত লাভ কি আছে? তোমায় দেখে আমার মনটা শান্তি হয়ে যেত। তোমার এক পলক দেখে আমার চোখ জুড়িয়ে যেত। সব প্ল্যানটা ছিল তোমার, সেটা বলতেই ভুলে হবে। তোমার এখানে চান্স পাওয়ার অপর তো আমার হাত ছিল না। ভাগ্যে আমাদের আবার একত্রিত করেছে। আমার এক্সামের আগে সে চিরকুটটা তুমি পাঠিয়েছিলে না আমাকে শুভকামনা জানাতে? শ্যাম আমতা আমতা করে শুরু করলো তুবা বলে, মিথ্যা বলো না। তুমি চলে গেলেও তোমায় আমি তোমার আশেপাশে অনুভব করেছি। কেমন ছায়ার মতো তুমি আমার সাথে মিশেছিলে শ্যাম। কেন এমন করছো? তোমার তো আমি ভুলে যেতে চেয়েছিলাম, পারছি না কেন? সামনে চুপ, সে কিছু বলতে পারে না। মাথা নাড়িয়ে দাঁড়িয়ে থাকি শুধু। তুবা একটু থেমে বলে, দিয়া তোমার ফোন না? মেয়েটা অনেক ভালো। প্রথম দেখাতেই ওর মাঝে সহজ সরল ভাবটা প্রকাশ পেয়েছিল। শ্যাম অল্প হেসে বলে, আমার বোন বরাবরই মজার মতো ছিল, এখনও ছোট্টই বসে আছে। পড়াশোনার ভালো, রান্না ঘরের রান্না আমি করি, ওকে কষ্ট করতে দেয় না। তোমার কষ্ট হয় না? ঘরের কাজ শেষ করে আবার অফিস কাজ করতে কষ্ট হয় না? ঠিকই, তবে বোনের দিকে তাকিয়ে সব মানিয়ে নিয়েছি। বিয়ে করছো না কেন? আর কত এভাবে ছন্ন ছাড়া বসে থাকবে? তোমার বোনের একটা ভবিষ্যৎ আছে
তো। এখন বোনকে একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারলেই আমার শান্তি হবে। আর আর তোমার কি হবে? আমার ভাগ্যে যা ছিল তাই তাই হবে। তোমার দিনকাল ভালো যাচ্ছে তো, সেটা তো তোমার জানারই কথা। শ্যাম হাসে, বলে উঠে, আরেকটু সুযোগ দেওয়া যাবে না আমায়? পারবে সব গুছিয়ে নিতে? চেষ্টা করে দেখি, আমার ছোট্ট একটা সংসার হবে। দিয়াকে বিয়ে দেব আমরা, তারপর আমরা একটু সুন্দরভাবে ভালোবাসার সময় কাটাবো সারা জীবন। আর বিশ্বাস নেই আমার প্রতি। এখন যে কাউকে বিশ্বাস করতে পারি না আমি। একবার বিশ্বাসের আঘাত লাগলেও কারোর ওপর সেই বিশ্বাস ফেরানো সে মুশকিল। তবে কি আমাদের সম্পর্ক সমাপ্তি এখানেই? ধরে নেও তাই? এত সহজে বলে দিলে? আমি জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তুমি তো তোমার মতো জীবন এগিয়ে যাও। শুধু শুধু আমার পথ চেয়ে বসে থেকে সময় নষ্ট করো না। কিন্তু আমার যে তোমাকেই চাই তুবা। আমি ভালোবাসি তোমায়। সব চাওয়ার পূরণ হতে হয় না। সব পূরণ হয়ে গেলে মায়া কমে যায়। থাকুক না এই মায়াটুকু। দূর থেকেই দুজন দুজনকে ভালোবাসি কাটিয়ে দিব জীবনটা। দেখবে সব ভালো হবে। শ্যামের চোখ জোড়া ছলছল করে উঠে। শেষবারের মতো সে তুবার হাত ধরে বলে, ভেবেছিলাম হয়তো আজ সব আগের মতো ঠিক হয়ে যাবে। হলেও ঠিক। তবে তুমি আমায় হলে না। অপেক্ষায় থাকবো আমি। এই জীবনটা না হয় অপেক্ষা করেই কাটিয়ে দেব। তোমাকে ভালোবেসেই গোটা জীবনটা কাটিয়ে দিব। শুধু শুধু মিথ্যা আশায় জীবন নষ্ট করো না। জীবনটাকে সাজিয়ে নাও। তোমার ওপর তোমার বোনের দায়িত্বও আছে। সাথে থেকে জীবনটা গুছিয়ে দায়িত্ব নিচ্ছ না কেন? তবে মনের বিরুদ্ধে কিছু করলে সেটা সুন্দর করা যায় না। যেখানে মনের বিরুদ্ধে গিয়ে আমি সংসার করব কিভাবে বলো? আর একবার যেখান থেকে মন উঠে যায় সেখানে আর চেষ্টা করলেও মন বসাতে পারি না। সংসার করা তো সেখানে বিলাসিতা। তবে কি আমাদের পথ চলা এখানেই সমাপ্তি? ধরে নেও তাই। ভালো থেকো শ্যাম, বোনকে ভালো রেখো। একই শহরে তো আমি আছি। আমরা মাঝে মাঝে সাথে দেখা হবে, তখন যেন তোমাদের খুশি মনেই দেখতে পারি। শ্যাম চোখের পানি টলমল করছে। আজকেই তার লুকোচুরি ভালোবাসার সমাপ্তি ঘটল। সে ছলছল চোখ নিয়ে হাসি মুখে টেনে বলে, ভালো থেকো প্রিয়তমা। তুমি ভালো থাকলেই আমিও ভালো থাকবো। তুবা হাসে, মিষ্টি করে হেসে তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। আজ এতদিন পর একটা দমন্তকার অধ্যায়ের সমাপ্তি ঘটল। সেদিন পিয়ার বলা কথার পর সে অনেক ভেবেছে। আবেগে পাশ ঠেলে বিবেককে দিয়ে ভেবেছে। পরে বুঝতে পেরেছে শ্যাম তার জন্য একটুকু অনুভূতির ব্যতীত আর কিছুই নয়। বাস্তবতা তাকে দিয়ে খেয়ালে তুবার স্বামীর সাথে সুখী হবে না। বাহ্যিকভাবে মনে হবে সে অনেক সুখী তারা, কিন্তু সে জানে সুখী নয়। সংসার তো অ্যাড্রেস করে চলা জিনিস নয়। কোথাও মন না বসলে সেখানে সংসার করা সম্ভব নয়। তাই কিছু জিনিস শুরুতেই শেষ করে ফেলতে হয়। তুবা চলতি পথে আরেকবার পিছনে তাকায়, মিষ্টি হেসে শ্যামকে বিদায় জানায়। শ্যামও এবার না চাইতেও হেসে হাত নাড়ায়। সব শেষ, তাদের পথ চলা সমাপ্তি এখানেই। এই পিয়া, কোথায় তুমি? আয়রা কাপড় ভিজিয়ে ফেলেছে তো আপনি চেঞ্জ করে পাল্টে আসেন। বাপ হয়ে কি শিখেছেন? আয়রাকে চেঞ্জ করিয়ে তার বাবা কোলে নিতে সে বলে, আমি আমার আম্মুকে কোলে নিয়েই পারি, আদর করতে পারি, বুকের মাঝে লুকিয়ে রাখতে পারি। আর কি দরকার? আপনার মাম্মুর খাবারও দরকার। খাওয়াও এখন, সেটার জন্য তুমি আছো তো। হা হা হা, নাও ওকে খাওয়াও। আয়রা হাত পা নাচিয়ে নিজের খুশি জানিয়ে দিচ্ছে। এখনও সে কথা বলতে পারে না। হঠাৎ বাবা মা ডেকে উঠে। পিয়াস বাড়ি এসেছে 2 দিন হলো। সপ্তাহখানেক ছুটিতে এসেছে। তারপর পিয়া আর আয়রাকে সাথে করে নিয়ে যাবে। ভাইয়ের আসার খবর শুনে এরা বাড়ি আসার জন্য ছটফট করছিল। তবে দিয়ানের মা এখনই আসতে নিষেধ করে দেন। এতে ইরার মুখ বেজার করে বসে থাকে। সরাসরি শাশুড়ির মুখের ওপর কিছু বলতে না পেরে রুমে গিয়ে আগের রাগে গজগজ করতে থাকে। টিউশনি শেষ করে দিয়া বাড়িতে ফিরতে ইরান থতমত মুখে তাকিয়ে এগিয়ে যান। বারবারের মতো ইরানকে খুশির মেজাজে না দেখে দিয়ান থমকে যায়। পকেট থেকে একটা ডেইরি মিল্ক প্যাকেট বের করে বইয়ের হাতে দিতে সেটা নিজের কাছেই রাখে। কিছু একটা ঠিক করে নিয়ে বুঝে নেয়। দিয়া বলে, কি হয়েছে আমার পিচ্চি বউটার? ইরান থতমত মুখে জানায়, কিছু হয়নি। কিছু একটা তো হয়েছে, মা বকেছে। ইরান এবার ছলছল দৃষ্টিতে দিয়ানের দিকে তাকায়। অভিমানী কণ্ঠে বলে, আম্মু একটু ভালো না। আম্মুকে আমি কতটা ভালোবাসা দেই, তবুও আম্মু আমাকে বাসায় যেতে দিচ্ছে না। আমার বড্ড কষ্ট হচ্ছে। ভাইয়া আসছে অথচ আমি ভাইয়াকে দেখতে পাচ্ছি না। আচ্ছা এই ব্যাপার, এই সাধারণ জিনিস নিয়ে মন খারাপের কি আছে? আম্মু তো খারাপ কিছু বলেনি। নিজের পায়ের দিকে তাকিয়েছ, এখনও ব্যান্ডেজ খোলা হয়নি। সেদিন কতটা কেটে গেল। তোমাকে তো ডক্টর রেস্ট করতে
বলেছে এখন দৌড়াদৌড়ি ভালো হবে না। ইরান নিজের পায়ের দিকে তাকিয়ে বলে দৌড়াদৌড়ি তো করবো না, বাড়িতে যাবো, চুপচাপ বসে থাকবো ভাইয়ার কাছে। তাই বুঝি? চলো আগে খাওয়া দাওয়া সেরে নেই, তারপর এসব ব্যাপার নিয়ে ভেবা যাবো। খাবারের টেবিলে ইরান সবার খাবার বেড়ে দেয়। দিয়ানের মা মুখ টিপিয়ে টিপিয়ে হাসি রেখে বলে তোর বইয়ের কি হলো দিয়ান, খাচ্ছে না কেন? খাচ্ছি তো আমি। ইরান মুখে এই কথা বলেই খেতে বসে পড়ে, অল্প অল্প করে খাবার মুখে তুলে নিয়ে খেতে থাকে। দিয়ানের মা তখন বলে উঠেন দিয়ান আমি বলছিলাম কি ইরানের পরিবারকে কালকে আমাদের বাড়িতে দাওয়াত করে ওরা আসুক, গল্প করুক, তারপর খাওয়া দাওয়া শেষে তোরা সবাই ঘুরে আসিস। ইরানের চোখ খুশিতে চকচক করে ওঠে। সে সামনে তাকিয়ে বলে আমি রান্না করব, আমি পারি তো, না পারলে আম্মু দেখিয়ে দিবে, তাই না আম্মু? ইরানের কথা শুনে তারা হেসে ফেলে। আর ইরান তো খুশিতে কি রাঁধবে তা চিন্তা করছে। এখানে আসার পর শ্বশুর শাশুড়ি তাকে রান্না শিখিয়েছে, তাই তো নিজে হাতে ভাইয়াকে খাওয়ানোর চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সবাই তৈরি হয়ে গিয়েছে, চলো তাড়াতাড়ি। ইরান কয়েকবার ফোন করে ফেলেছে, মেয়েটাকে নিয়ে আর পারি না, শ্বশুরবাড়ি গিয়েও নিয়ম করে আমাকে জ্বালাতে ভুলে না। মায়ের কথা শুনে সবাই হেসে ফেলে। ইমন তৈরি হয়ে আয়রাকে নিয়ে বাইরে বসে আছে। আয়রাকে একটি গোলাপি বেবি ফ্রক পরানো হয়েছে। বাচ্চাটে সজার পর কি খুশি, চাচুর কোলে খুশিতে লাফাচ্ছে শুধু। ইমন হাত দিয়ে আয়রার মাথায় চুল গুছিয়ে দেয়। মেয়েটাকে এক হাতে সামলানো দেয়, বড্ড লাফালাফি করে এখন পুরোটা ফুপির মতোই হয়েছে। পিয়া শাড়ি পরছে আর পিয়া সাহায্য করছে। আরে এই কুচিটা ঠিক করে ধরুন না, হ্যাঁ পাশেরটা গুছিয়ে দেন। শাড়ি পরছো তুমি আর যন্ত্রণা হচ্ছে আমার। এসব যন্ত্রণা সহ্য করতে না পারলে বিয়ে করেছেন কেন? বিয়ে করেছি তোমায় ভালোবাসতে, এসব যন্ত্রণা পেতে নয়। হয়েছে এসব কথা রেখে আগে শাড়ি গুছিয়ে দেন তাড়াতাড়ি, বেশি দেরি হলে আয়রা আবার কান্না শুরু করে দিবে। সবাই তৈরি হয়ে ইরানদের বাসায় যায়, সেখানে সুন্দর একটা সময় কাটায় সবাই। খাওয়া দাওয়া শেষে দিয়ান ইরান সহ তারা বাড়িতে চলে আসে। আয়রা তৎক্ষণে চাচুর কোলে ঘুমিয়ে কাঁদা। সুমাইয়া বেগম আয়রাকে নিয়ে নিজের রুমে চলে যান, আজকে আয়রা ওনার কাছেই থাকবে। দিয়ানকে নিয়ে ইরান নিজের রুমে গিয়েছে। ইমন হেলতে দুলতে নিজের রুমে গিয়েছে। ইরন রুমে গিয়ে শর্টটা শুয়ে পড়ে। সারাদিন রান্নাঘর থেকে ক্লান্ত তার মাথা ভেঙে গিয়েছে। দিয়ান তাকে টেনে বসিয়ে বলে দুষ্টমি না করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি কেন? তারপর কি করব? কি আর করব, আয়রার জন্য একজন খেলনার সাথে লাগবে না? ফুপি হিসেবে তো তোমার অনেক দায়িত্ব। দেখ কি যে বলেন না, আয়রার জন্য তো আমি আছি। জি না, আমি তোমাকে আয়রার সাথে শেয়ার করব না, তার থেকে ভালো একজনকে এনে ওর সঙ্গী বানিয়ে দেব, তারপর আমরা শান্তিতে সময় কাটাতে পারবো। দিয়ানের এমন উদ্ভট কথায় শুনে ইরান খিলখিল করে হেসে যায়। বেবি নেওয়ার চিন্তা এখনও সে করেনি, আগে সংসার জীবনটা গুছিয়ে নিক, তারপর এসব নিয়ে ভাবা যাবে। তবে এর আগে দিয়ান যেভাবে পিছন লেগেছে, বেবিকে শীঘ্রই এনে না দেওয়ায় তার শান্তি হবে না, এসব ভেবে ইরান হেসে ফেলে। পিয়া রুমে গিয়ে গহনা খুলতে থাকে, তখনই তুবা ফোন করে। তুবার সাথে কথা বলে পিয়া সব জানতে পারে। তুই সব ভেবে এই সিদ্ধান্ত নিয়েছিস তো? হ্যাঁ আপু, সব ভেবে সিদ্ধান্ত নিয়েছি। আবেগের বসে জীবন চলে না, স্বামীর সাথে আমার সংসার হলে সেটা সুখের হবে না, তার থেকে দূরত্বর বেটার হবে। দূর থেকে একে অপরকে ভালোবেসে যাব চিরকাল। তুবার সাথে কথা শেষ করে পিয়া রুমে আসে। পিয়া ফোন হাতে নিয়ে তখন বিছানায় শুয়েছিল। পিয়া ফ্রেশ হয়ে আসতেই বলে আয়রা আজকে আম্মুর সাথে থাকবে? আয়রা ছাড়া কেমন খালি খালি লাগছে, লাজুক। আজকে তুমি আর আমি একান্ত সময় কাটাবো একটু, অনেক দিন ধরে এভাবে সময় কাটানো হয় না। ইস আপনার যে কত ঢং। বারান্দায় যাবেন? পূর্ণিমা আজকে অনেক দিন বড়, অনেক চাঁদ বড় উঠেছে। পিয়াকে নিয়ে বারান্দায় গিয়ে বসে। আকাশের গোলা রুটিনের মতো চাঁদের চাঁদের দিকে তাকিয়ে থাকে। দুজন সুখ দুঃখের আলাপ করতে থাকে। পিয়া স্বামীর বুকে মাথা রেখে বলে আপনি যখনই কাজে যান আমার অনেক অনেক ভয় লাগে তখন, আর টেনশন হয়। এত টেনশন কি করে হবে, শুধু শুধু মস্তিষ্কের যন্ত্রণা দেয়। এই পেশায় ঢুকার আগেই শপথ করে ঢুকেছি, নিজের জীবন দিয়ে হলেও দেশের রক্ষায় কাজ করে যাব। সে কথায় হেফাজত করা যাবে না, অসম্ভব। তাই বলে কি বউ বাচ্চার কথা ভুলে যাবেন? ভুলি কোথায়, তোমরা তো আমার মনের মাঝেই থাকো, তোমাদের বুকের মাঝে বন্দি করেই নিজের কাজে যায়, তোমাদের সাথে নিয়েই শুরু করে আর তোমাদের সাথে শেষ করে। আর যে ভয় হয় প্রচুর, ভয়কে সাথে নিয়েই নিজের জীবন চলতে হবে, ভাগ্যের ওপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। পিয়াসকে ঝাপটে ধরে বুকের মাঝে মুখ গুজে ফিসফিসিয়ে বলে ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। আমার আয়রার আব্বুকে, আমিও আমার আয়রার আম্মুকে বড্ড ভালোবাসি, সারা জীবন ভালোবেসেই যাব। পিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে আগলে রাখে। পূর্ণিমার নরম আলোয় চারপাশে যেন রূপালী হয়ে উঠেছে।
দূরে কোথাও ঝিঝি পোকার ডাক। হালকা বাতাসে পিয়া চুল উষে তার মাথার উপর লাগছে। পিয়াস আলতো হাতে চুলগুলো সরিয়ে দেয়, তারপরে স্ত্রীর কপালে ঠোঁট ছুঁয়ে শান্ত গলায় বলে, জানো পিয়া, জীবনটা সবসময় সহজ হয় না। কখনো ভয় আসবে, কখনো কষ্ট, কখনো দূরত্ব তো আসবে, কিন্তু কখনো কোনো একটা জিনিস কখনো বদলে যাবে না। পিয়া মাথা তুলে তাকায়। কি জিনিস? পিয়াস মৃদু হেসে তার হাতটা নিজের বুকের ওপর রেখে বলে, এখানে তোমাদের জায়গা। এই হৃদয়ে শুধু তুমি আর আয়রা আছো। পৃথিবীর উল্টে গেলেও এই জায়গা কেউ নিতে পারবে না। পিয়া চোখ ভিজে ওঠে। কত ঝড় গিয়েছে তাদের জীবনে, ভুল বোঝাবুঝি, দূরত্ব, ভয়, অপেক্ষা, সব কিছুর পরও এই মানুষটা ঠিক তার পাশেই থেকেছে। হয়তো সব সময় হাতে রেখেই নয়, কিন্তু হৃদয়ে সব সময় আগলে রেখেছে। এভাবেই ভালো লাগা খারাপ লাগার মধ্য দিয়ে কেটে যাবে তাদের সীমাহীন ভালোবাসার জীবন। তো গল্পটি এখানে শেষ হয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি নতুন গল্প দেওয়া হবে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।